নমস্কার। আপনারা উপরে অর্ডার কপি দেখতে পাচ্ছেন, সুপ্রিম কোর্টের অর্ডার কপি। তো আমি আজ সকালে আপনাদের যে সংরক্ষণ নিয়ে, রিজার্ভেশন যেটা পলিসি নিয়ে যে ভিডিওটা করেছিলাম ইউটিউবে, এবং সেই ভিডিওটা আমরা অলরেডি ফেসবুকেও তার লিঙ্ক শেয়ার করেছিলাম। তো সেখানে অনেকেরই বুঝতে ভুল হচ্ছে, তো সেটা আমরা অলরেডি বুঝিয়ে দিয়েছি। এর প্রশ্ন ছিল, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি এই নিয়ম লাগু হবে? মানে কোর্টের অর্ডারে কি বলা হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেটা বলা হচ্ছিল, প্রাথমিক টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কি এই নিয়ম লাগু হবে? আমি সুপ্রিম কোর্টের প্রত্যেকটা লাইন কোড আনকোড পড়ে আপনাদের ব্যাখ্যা করার চেষ্টা করবো, সঠিক ব্যাখ্যা করার চেষ্টা করব। আবারও বলছি, প্রাথমিক শিক্ষক নিয়োগ অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই যে সংরক্ষণ নীতি, যেটা কোর্ট জাজমেন্ট দিয়েছে, সেটা হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট থেকে বলুন, সেটা কি এই প্রাথমিক টিচার রিক্রুটমেন্ট অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কি লাগু হবে? তো আপনারা কোড আনকোড, আমি কিন্তু দেখতে পাচ্ছেন আপনার উপরে অর্ডার কপিটা রয়েছে, অর্ডার কপির যে যে পয়েন্টে আপনাদের এই প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে সঠিক তথ্য তুলে ধরতে পারবো, এবং আপনাদের মনের যে ভুল ভ্রান্তি কনফিউশন রয়েছে সেটা চলে যাবে। কারণ প্রথম কথা দেখুন, আপনারা হয়তো আমার ওই যে ভিডিওটা আমি করেছি ওখানে আমি ডিটেলস এলাবোরেট করেছি, ওখানে কি বলেছে। আমি কখনোই বলিনি যে এটা এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে লাগু হবে না। আপনারা হয়তো পুরোপুরি ভিডিওটা দেখাননি, হয়তো 1 লাইন 2 লাইন বা 5 মিনিট দেখেই বেরিয়ে এসছেন, এই জন্য আপনাদের মনে সংশয়টা রয়েছে। তো ডিটেলসটা ভিডিওটা দেখলে পরে তাহলে বুঝতে পারতেন। তো দেখুন, ওটা যে ভিডিওটা করা হয়েছে ওখানে কোনো 1% কোনো ভুল বলিনি, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট রাইট বলেছি এবং সঠিক তথ্য তুলে ধরেছি। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কি এই একই সিস্টেম লাগু হবে? অর্থাৎ অন্য কি সিস্টেম, কি কথা বলা হচ্ছে দেখুন, বলা হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট একবার, কোনো ক্যান্ডিডেট অর্থাৎ সে এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, যদি সে কোনো ফ্যাসিলিটি নিয়ে থাকে, যদি সে কোনো ফ্যাসিলিটি নেয়, নেয়ার পর সে, অর্থাৎ সে কিন্তু আর জেনারেলে যেতে পারবে না। যদি একবার নিয়ে নেয়, একবার সুযোগ গ্রহণ করে, তাহলে তাকে সেই ক্যাটাগরি যুদ্ধ করতে হবে। কিন্তু কোনো ক্যান্ডিডেট যদি প্রথমেই যদি ইউআর এর কাট অফ ক্লিয়ার করে, তাহলে সে সেই ক্যাটাগরি থেকে ইউআর এ যেতে পারবে এবং সে ইউআর এ যুদ্ধ করবে, মানে ইউআর এ সে কম্পিটিশন করবে। এবার সে যদি ইউআর এ টিকে যায় ভালো কথা, না টিকলে সে রিজার্ভেশন এসে দাঁড়াতে পারবে। কিন্তু কোনো ক্যান্ডিডেট যদি ধরুন আপনার যদি কোনো ক্যান্ডিডেট রিজার্ভেশন ক্যাটাগরিতে যদি সিলেক্ট হয়, দেখুন আপনাদের এই যে পিএসসি বলুন কাজে কাটাপে ক্লিয়ার করেছে, এবার সেই কাটাপে ক্লিয়ার করার পর দেখা গেল সেই ক্যান্ডিডেট কাস্টে, ধরুন কোনো এসটি ক্যান্ডিডেট, সেই এসটি কোঠায় পাশ করলো। এবার পাশ করার পর তারপর ধরুন মেন পরীক্ষা দিয়েছে, এবার মেন পরীক্ষায় গিয়ে দেখা গেল সে জেনারেলের কাট অফ ক্লিয়ার করেছে, সেই ক্ষেত্রে কিন্তু সে জেনারেলে যেতে পারছে না। সেই ক্ষেত্রে সে আর তাকে কাস্টে যুদ্ধ করতে হচ্ছে। সেটা পিএসসি, ডাব্লিউপি বা অন্য রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে, বিভিন্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে। এটা গেল। এবার প্রশ্ন হচ্ছে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কি একই নিয়ম লাগু হবে? কারণ প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে অনেকেই 22 পেয়ে অনেকেই আপনার 82 পেয়ে পাস হয়েছে, তাহলে তারা ক্যাটাগরিতে পাস করেছে, ক্যাটাগরিতে কেউ এসসি তে পাস করেছে, কেউ ওবিসি তে পাস করেছে, কেউ ইডব্লিউএস না, বিভিন্ন ক্যাটাগরিতে পাস করেছে। তাহলে এরা যখন ইন্টারভিউ এর পরে ফাইনাল মেরিট হবে, তাহলে এটা কি এই নিয়ম লাগু হবে? তো এই কোর্টের অর্ডারটা আপনাদের সঙ্গে যখন ক্লিয়ারলি এলাবোরেট করব, তখন আপনাদের কাছে এই কনফিউশনটা দূর হয়ে যাবে। আমি ক্লিয়ারলি একদম আপনাদের সঙ্গে সারসংক্ষেপ আমি এলাবোরেট করার চেষ্টা করছি, একটু মন দিয়ে শুনবেন। দেখুন, এখানে আমি একটু 2 লাইন পড়ছি, পড়ে আমি শোনাচ্ছি, একদম পুরোটা শোনাচ্ছি এবং সঠিক তথ্য আমি আপনাদের সঙ্গে সারসংক্ষেপে বলার চেষ্টা করব। দেখুন, এখানে বলা হচ্ছে, রিল্যাক্সেশন ইন টেট পাস মার্কস would amount in concession in the recruitment process. The High Court has held to be so on the promise that the para number 9A with such relaxation in TET marks forms part of the documents which related to the recruitment process. It is difficult to accept the relation or the analogy. The passing of the TET examination is a condition of the eligibility of appointment as a teacher. দেখুন, এখানে যে ডিটেলসটা বলা হয়েছে আপনাদের সঙ্গে ক্লিয়ার করে আমি বলে দিই, ঠিক আছে, ক্লিয়ার করে বলে দিই। দেখুন,
এখানে পুরো অনেক 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 বিষয় রয়েছে, আমি মূল বিষয়টা আপনাদের সঙ্গে খুলে বলি। শুধু শুধু এগুলো পড়া মানে আপনাদের সঙ্গে সময় নষ্ট করাবো, আমি খুলে বলি বিষয়টা, একদম গোদা বাংলায় খুলে বলি। দেখুন, গোদা বাংলায় খুলে বলছি, টু দ্য পয়েন্ট বলছি। হ্যাঁ, দেখুন প্রথমে বলি, এখানে এই যে উপরে যে অর্ডার কপিটা দেখতে পাচ্ছেন, সেই অর্ডার কপিতে পরিষ্কারভাবে বোঝানো হচ্ছে যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট পাশের নম্বরের ছাড় দেওয়া আর নিয়োগ প্রক্রিয়ার মধ্যকার মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা। এখানে যে আলোচনাটা যেটা হচ্ছে সেটা বলছি, মানে পাশের নম্বরে ছাড় আর নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যে পার্থক্য সেটা আমি বোঝাচ্ছি। মানে অ্যাকচুয়ালি এখানে কি বলা হচ্ছে দেখুন, এখানে বলা হচ্ছে টেট পাশের ছাড় নিয়োগে কি বাড়তি সুবিধা, টেট পাশের নিয়োগে এটা কি কোনো বাড়তি সুবিধা দিচ্ছে? সে বিষয়ে আসি। আদালতের যে পর্যবেক্ষণ সেটি আমি দুটো মানে দুটি পর্যায়ে আমি আলাদা আলাদা করে বাংলায় বলার চেষ্টা করছি। একটা হচ্ছে যোগ্যতা অর্জন আর একটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, তাই না? একটা হচ্ছে যোগ্যতা অর্জন, একটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ যোগ্যতা বনাম নিয়োগ, এলিজিবিলিটি ভার্সেস রিক্রুটমেন্ট। তাহলে কোথায় গেল, হারিয়ে ফেললাম। হ্যাঁ, এলিজিবিলিটি ভার্সেস যেটা বলছিলাম রিক্রুটমেন্ট। তো এখানে দেখুন, আদালতের মতে টেট পরীক্ষায় পাশ করা হলো, টু দ্য পয়েন্ট অফ দ্য, আচ্ছা, আদালতের মতে টেট পরীক্ষায় পাশ করা হলো শিক্ষক হওয়ার জন্য একটি প্রাথমিক যোগ্যতা মাত্র, অর্থাৎ এলিজিবিলিটি কন্ডিশন। এই পরীক্ষায় নির্দিষ্ট ক্যাটাগরির প্রার্থীদের জন্য পাশের নম্বরে যে ছাড় দেওয়া হয় তা কেবল তাদের নিয়োগের প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ করে দেয় মাত্র। কোর্ট বলছে, কোর্টের বাটে আমি আপনাকে কিন্তু বাংলায় ট্রান্সলেট করে বলার চেষ্টা করছি। অর্থাৎ এখানে বলছে, মানে আদালতের যে পর্যবেক্ষণ দিচ্ছে যে টেট পরীক্ষায় পাশ করা হলো শিক্ষক হওয়ার জন্য একটি প্রাথমিক যোগ্যতা, এই পরীক্ষায় নির্দিষ্ট ক্যাটাগরির প্রার্থীদের জন্য পাশের নম্বরে যে ছাড় দেওয়া হয় তা কেবল তাদের নিয়োগ প্রক্রিয়ার অংশগ্রহণের সুযোগ দেয়। নিয়োগ প্রক্রিয়া আলাদা। টেট পাশ করার পর যখন মূল নিয়োগের মেধা তালিকা তৈরি হয়, এখানে দেখতে পাচ্ছেন কোডগুলো আছে, কোডে পরিষ্কার লেখা আছে, তৈরি হয়, তখন পদ্ধতিটি সম্পূর্ণ আলাদা। এবার বলা হচ্ছে যে 20 ওয়েটেজ নম্বর বরাদ্দের নিয়ম নথিতে একটি উদাহরণের মাধ্যমে, একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছে, দেখবেন হেডলাইন করা রয়েছে, দেখবেন আন্ডারলাইন করা রয়েছে। এটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি যে বলছে যে নিয়োগের সময় একজন প্রার্থী টেটে প্রাপ্ত নম্বরের 20% মূল মেধা তালিকায় যোগ করা হয়। ধরা যাক একজন সংরক্ষিত শ্রেণীর প্রার্থী ছাড় পেয়ে 53 নম্বর পেয়ে পাশ করেছেন, তাহলে নিয়োগের সময় তিনি ওই 53 20% মানে 20% নম্বর পাবেন। অন্যদিকে একজন প্রার্থী যদি জেনারেল প্রার্থী হয়, সে 70 নম্বর পান, তবে তিনি সেই নম্বরের 20% পাবেন, অর্থাৎ 14 নম্বর পাবেন। যিনি বেশি নম্বর পাবেন তিনি মেধা তালিকায় সম্ভবত এগিয়ে থাকবেন। এখানে ছাড় পাওয়া প্রার্থীরা কোনো বাড়তি সুবিধা বা অ্যাডভান্টেজ পাচ্ছে না, এটা কিন্তু কোর্টে কোনো অ্যাডভান্টেজ পাচ্ছে না। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত যে সমতার নীতি, লেভেল পেইং ফিল্ড, অর্থাৎ আদালত জানিয়েছে যে নিয়োগের সময় যেহেতু সবার জন্যই একই 20% মূল্যায়ন ব্যবহার করা হচ্ছে, মানে একই পার্সেন্টেজ দেওয়া হচ্ছে, তাই এখানে বৈষম্যের কোনো সুযোগ নেই, বরং যারা বেশি নম্বর পাচ্ছেন তারা বেশি সুবিধা পাচ্ছেন। তাই হাইকোর্ট পর্যবেক্ষণ ভুল ছিল। হাইকোর্টের পর্যবেক্ষণ বলছে, কোর্ট পর্যবেক্ষণ দিচ্ছে যে হাইকোর্টের পর্যবেক্ষণ ভুল ছিল। আগে হাইকোর্ট মনে করেছিল যে টেট পাশের নম্বরের ছাড় দেওয়া মানে নিয়োগ প্রক্রিয়ার বিশেষ সুবিধা বা কনসেশন দেওয়া, এটা হাইকোর্ট মনে করেছে, কিন্তু হাইকোর্টের পর্যবেক্ষণটা ভুল ছিল, এটা বলছে সুপ্রিম কোর্ট। তাই সুপ্রিম কোর্ট অর্থাৎ উচ্চতর আদালত বলছে এই ধারণাটি বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ সারসংক্ষেপে যদি আমি আপনাদের একদম শর্টে বলি, এবারে বুঝতে পারবেন ব্যাপারটা, ভেঙে বললাম। এবারে তাহলে সুপ্রিম কোর্ট কি বলছে,
টেট পাশের নম্বরে ছাড় পাওয়া মানেই চাকরি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার নয়। টেট পাশের নম্বরে ছাড় পাওয়া মানেই চাকরি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার নয়। অর্থাৎ এটি কেবল প্রার্থীকে চাকরির লড়াইয়ে বসার অনুমতি দেয় মাত্র। অর্থাৎ লড়াইয়ের ময়দানে, অর্থাৎ মেধা তালিকায় যার নম্বর বেশি সে বেশি নম্বর পাবে। তাই এই ছাড়কে নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশেষ সুবিধা বা কনসেশন হিসাবে গণ্য করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম, আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলছে এই যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে শুধু, কারণ এই দেখবেন আমাদের গৌতম পর্ব একটা কথা বলেন যে টেট পাস মানেই টেট রিক্রুটমেন্ট, টেট পাস টেট আর আসলে রিক্রুটমেন্ট একটা পুরো আলাদা জিনিস। তো প্রথমে হাইকোর্ট কিন্তু এটাকে ভুল ব্যাখ্যা দিয়েছিল, তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট এটাকে কিন্তু ক্লিয়ার করে যে টেট পাসের যে পার্সেন্টেজ, মনে করুন আমি 90 পেলাম, তাহলে আমি কিন্তু 90 এর সেই পার্সেন্টেজ বেশি নম্বর তো পাচ্ছি। যে মনে করুন 82 পেয়েছে সে তো পার্সেন্টেজে কম নম্বর পাচ্ছে, যে মনে করুন 100 পেয়েছে সে তো পার্সেন্টেজে বেশি নম্বর পাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু সবাইকে সমান সমতা করা হচ্ছে। এই জন্য এখানে কোন রকম মানে সুপ্রিম কোর্ট বলছে এখানে কোনো ছাড় হচ্ছে না, কারণ যে বেশি নম্বর পাচ্ছে তাকে সেই পরিমাণ নম্বর দেওয়া হচ্ছে। এমন তো নয় যে যে 90 বেশি পাচ্ছে কোন ইউআর ক্যান্ডিডেট যদি 90 তাকে 90 এর যে নম্বর সেই নম্বর দেওয়া হচ্ছে তা নয়, যে যত বেশি নম্বর পাচ্ছে তাকে সেই পরিমাণ পার্সেন্ট দেওয়া হচ্ছে। এটা আমার কথা বলছি না, এটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। বোঝা গেল? তো এই জন্য প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এই যে নতুন যে জাজমেন্ট এসছে সেই জাজমেন্টের সঙ্গে কিন্তু প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে যারা আপনার ক্যাটাগরিতে আছেন তারা কিন্তু ইউআরে যেতে পারবেন। ক্লিয়ার? তাহলে যারা ক্যাটাগরিতে আছেন তারা ইউআরে যেতে পারবেন প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে, কারণ এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ওটা কনসেশনের মধ্যে ধরা হচ্ছে না, কারণ ওখানে যার নম্বর বেশি সে বেশি নম্বর পাচ্ছে, যার নম্বর কম সে কম নম্বর পাচ্ছে। এটাই বোঝানো হচ্ছে। বোঝা গেল? তাহলে আশা করি ক্লিয়ার। অর্থাৎ শুধুমাত্র প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা লাগু হচ্ছে না। অর্থাৎ এখানে কিন্তু আপনার ওই টেট পাসটাকে এটা কনসেশন হিসেবে ধরা হচ্ছে না। বোঝা গেল? তাহলে অর্থাৎ যে এসটি, এসসি, ওবিসি, ইডব্লিউএস যারা থাকবেন তারা কিন্তু জেনারেলের জায়গা দখল করতে পারবেন। অর্থাৎ জেনারেলের সঙ্গেও মানে জেনারেলের যে কাট অফ সেই কাট অফ ক্লিয়ার করলে আপনি জেনারেলের জায়গা নিতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা বারবার প্রশ্ন করছিলেন, বারবার বিভিন্ন কিছু বলছিলেন, আপনারা পূর্বের ভিডিওটা ভালো করে দেখবেন। আমি কোথাও কিন্তু ডিটেলসটা বলেছি, কিন্তু আমি কিন্তু কখনোই বলিনি যে এটা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে। আপনারা হয় আমার বক্তব্য পুরো শোনেন না, অথবা আমার বক্তব্যকে ওই অর্ধেক দেখে বেরিয়ে চলে আসেন, এই জন্য হয়তো জানেন না। এই জন্য ক্লিয়ারলি কথাগুলো শুনতে হবে, তারপরে কমেন্ট বক্সে আসতে হবে। কথাগুলো না শুনেই মাঝখানে পথেই এই দাদা বললো যে অমুকটা সুযোগ পাবে না, ব্যস্ত চলে আসবে, তারপরে আমি যে কি বলছি সেটা তো শুনতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? তো আশা করি আর কোনো চিন্তা নেই। আপনারা যারা ভয় পাচ্ছিলেন, যারা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে অনেকেই বিভিন্ন ক্যাটাগরিতে পাস করেছেন, তারা ভাবছিলেন যে কম্পিটিশন বেড়ে যাচ্ছে, তো আমি এই জন্যই বলেছি যে অন্যান্য যে রিক্রুটমেন্ট গুলো রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেমন টেট পাস আর রিক্রুটমেন্ট সম্পূর্ণ আলাদা, সেটা কিন্তু ওই কোর্টের ভার্ডিক্টে শুধুমাত্র এই ক্ষেত্রে কিন্তু এটা ধরা হচ্ছে না। ক্লিয়ার? ক্লিয়ার। কে কি বলছো দেখি, প্রশ্ন কি বলছো? খুব সুন্দর দাদা, খুব সুন্দর ডাটাগুলো তুলে ধরেছেন আপনি দাদা। আচ্ছা আচ্ছা, রূপম বাগচি। আচ্ছা, কি বলছো দাদা? আপনি বলেছিলেন 2022 স্টেট সার্টিফিকেট ডাউনলোডের লিঙ্ক দেব। আচ্ছা দেখো, 22 এই কিছুদিন আগেও বেশ কিছুজন শিক্ষার্থী গিয়েছিল, আমাকে গতকালও আমার সঙ্গে কথা হয়েছে, আমাকে বললো তারা গিয়েছিল সার্টিফিকেট তুলতে। আমরা যেভাবে আগে কিছুদিন শিক্ষার্থীরা যারা তুলে নিয়ে এসছি বা তুলে নিয়ে এসছে, হ্যাঁ আমার নয়, মানে যারা আমার বন্ধু বান্ধবরা যারা ছিল তারা গিয়েছিল, তো সেখানে কিন্তু তাদের পরিষ্কারভাবে কি বলেছে বলুন তো? তাদের বলেছে যে এখন যা নিয়েছে যা দিয়েছে দিয়ে দিয়েছে, জমা নিয়ে দিয়েছিল, কিন্তু এখন কিন্তু আর দিচ্ছে না, এখন আর দিচ্ছে না। ঠিক আছে? তো এখন কি উপায়? এখন তাহলে যদি আপনার সার্টিফিকেট রেজাল্ট না থাকে, যে কোনো একটা থাকলেই হবে, সার্টিফিকেট রেজাল্ট যে কোনো একটা থাকলেই হবে। এবার প্রশ্ন হচ্ছে যদি না দেয়, যদি আমার সার্টিফিকেট রেজাল্ট না থাকে তাহলে কি আমি ইন্টারভিউ দিতে পারবো না? তো এটা নিয়ে এত চিন্তা করার বিভ্রান্ত আর কিছু নেই। যদি হারিয়ে যেতে থাকে অবশ্যই জিডি করে রাখবেন, একটা জিডি করে রাখবেন, এবং বাকি যত ডকুমেন্টস আছে অ্যাডমিট যা কিছু আছে সেগুলো নিয়ে যাবেন। অবশ্যই আশা করছি ইন্টারভিউ দিতে পারবেন, এবং প্রয়োজনে মাঝে মাঝে একবার দুবার করে পর্ষদে যাবেন যে এর বিষয়টা কি, আপনাদের খবর রাখতে হবে। তবে এটুকু বলছি, যদি পর্ষদ থেকে না দেয় তার মানে এই না যে আপনি ইন্টারভিউ দিতে পারবেন না। অবশ্যই আপনি খোঁজ খবর রাখবেন, মাঝে মাঝে পর্ষদে যাবেন, এবং আমাদের যে ফেসবুক পেজ মিঠুন সরকার দিয়ে এবং আমাদের
ইউটিউব চ্যানেল যে মিঠুন দা হেল্পলাইন রয়েছে সেটা ফলো করে রাখবেন, আমরা আপনাদের আপডেট জানাবো। আর অবশ্যই আবার বলছি যে ভয় পাওয়ার কিছু নেই, যে আমার কাছে নেই মানে আমি ইন্টারভিউ দিতে পারবো না এমনটি বিষয় নয়। যা কিছু আছে সমস্ত কিছু সঠিক তথ্য এবং জিডি করে জিডি নিয়ে যাবেন, অবশ্যই পারবেন। এবং আমি বলবো যে অবশ্যই আপনারা কিছুদিন বাদে আবার পর্ষদে যান, যে এই বিষয়টা বলুন যে তাহলে আপনারা যেহেতু এখন জমাই নিচ্ছেন না, এতদিন তো দিচ্ছিলেন, তাহলে এখনো সবাই তো পাইনি, তাহলে এখন যদি আমরা না পাই তাহলে আমরা ইন্টারভিউ কি করে দেবো? তাহলে সেখান থেকে কিন্তু আমি যেটুকু যা শুনলাম ওখানে বলা হচ্ছে যে আপনাদের যা কিছু আছে জেরক্স আছে যা আছে সেটা নিয়ে গেলেও কিন্তু মানে যে রেজাল্ট হোক সার্টিফিকেট হোক সে জেরক্স নিয়েও কিন্তু ইন্টারভিউ বসা যাবে। তারপরেও আপনারা নিজেদের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য অবশ্যই পর্ষদে যাবেন। বোঝা গেল? এটা হচ্ছে আমার বিষয়। আচ্ছা, কি বলছো শিউলি প্রামাণিক বলছো কবে নোটিফিকেশন আসতে পারে? দাদা দেখো, নোটিফিকেশন আমি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলে বলেছিলাম যে আশা করছি এই মাসের মধ্যেই নোটিফিকেশন চলে আসবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, আমার বিশ্বাস থেকে বলছি যে এই মাসেই, আগেও বলেছি এই মাসের মধ্যেই, অর্থাৎ আমি আমি তোমাদের বলেছিলাম যে 7 দিন থেকে 14 দিনের মধ্যে নোটিফিকেশন আসবে আশা করছি। তো দেখা যাক কি হয়। আশা করি এই মাসের মধ্যে নোটিফিকেশন আসার কথা, তো তার জন্য অপেক্ষা করতে হবে। আর এই দিন গতকালও তোমরা জানো যে পর্ষদে কিছু শিক্ষার্থীরা গিয়েছিল, তাদের একটা আশ্বস্ত করেছে এবং তার আশ্বস্তর আভাস আমি তোমাদের ফেসবুক পোস্ট করেছি, এবং যেটা নিয়ে তোমাদের আমি বলেছি তোমরা কি বিশ্বাস করছো কি করছো না সেটা সেটা আমি আমি দেখো, প্রথম কথা হচ্ছিল আমি কোনো কিছু 100% নিশ্চিত না হয়ে সেটা আমি কখনোই বলি না যে এটা কি। সেটা আমার আমার লেখা পড়লে, আমার লেখাটাকে তোমরা সবাই শিক্ষিত, সবাই মার্জিত, সবাই জ্ঞানী, তোমার লেখাটাকে ভালো করে পড়ে একটু অবজার্ভ করার চেষ্টা করো। কোনো কিছুই এখন সোশ্যাল মিডিয়ায় ক্লিয়ারলি কোনো কিছু বলা পসিবল না, ঠিক আছে, বলা পসিবল না, বলা সম্ভব না, তো বুঝে নিতে হবে। শুধু এটুকুই বলছি, আশা করছি আমি বিশ্বাস রাখছি যে হয়তো এই মাসের মধ্যেই, কিছুদিনের মধ্যেই তোমাদের নোটিফিকেশন আসতে পারে, এটুকু আমার বিশ্বাস। ঠিক আছে, এবার বিশ্বাস বিশ্বাস অবিশ্বাস হতে পারে। তোমরা যারা বলছো বিশ্বাস হচ্ছে না, না হওয়াটাই স্বাভাবিক, তাই না? বিশ্বাস তো না হয় স্বাভাবিক, নাই হতে পারে। তাই আমি আমার আমার যা মন বলে যে 7 দিন থেকে 14 দিনের মধ্যে হ্যাঁ নোটিফিকেশন আসতে পারে। আর আমি যেটা পোস্ট করেছিলাম যে তোমরা কি বিশ্বাস করছো, কি বলেছিলাম তোমাদের প্রাইমারি প্রাথমিক টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশন, এই মন্ডের কথা বলেছিলাম, মন্ডে কি আসতে পারে, কি বিশ্বাস কি হয় পর্ষদের কথায়? তোমরা সবাই বলছো বিশ্বাস হয় না, তো আমারও বিশ্বাস হয় না। ঠিক আছে, আমার তো বিশ্বাস হয় না, বিশ্বাস কারোরই হয় না। কারণ আমরা যেখানে বছরে ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল নিয়োগ হবে, দুবার করে নিয়োগ হবে, সেসব কিছু হচ্ছে না, তাহলে কি করে বিশ্বাস পাই? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলছে সেটাই হচ্ছে না, তাহলে আমরা সাধারণ জঘন্য নগণ্য মানুষ হয়ে, ক্ষুদ্র কীট হয়ে আমাদের কথা কি করে বিশ্বাসযোগ্য হতে পারে? অবিশ্বাস্য ব্যাপার। তো এই জন্য আমাদের কারোর কথা বিশ্বাস করতে হবে না। সেই দেখবেন পর্ষদে গেলে পরে একটা কথা বলে যে ওয়েবসাইটের দিকে লক্ষ্য রাখো, ওয়েবসাইটের দিকে লক্ষ্য রাখো। ঠিক আছে, ওয়েবসাইটে লক্ষ্য রাখতে হবে, সেটা কোনো উপায় নেই। তবে আমার বিশ্বাস এটুকু, দেখলাম আমরা আবারও একটা পোস্ট দেখলাম যেখানে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে যে এই এই রিক্রুটমেন্ট আগস্ট পর্যন্ত চলবে, তো এই আগস্ট পর্যন্ত চলবে বিভিন্ন কিছু বলা হচ্ছে। তো দেখা যাক, আমি কিছু মন্তব্য করব না, তবে আমাদের বিশ্বাস, আমার দিদির প্রতি আস্থা আছে। আবার কিন্তু এই কথা বলাতে পারে অনেকে বলবেন যে আমি দিদি ভক্ত লোক, না না, আমি দিদি ভক্তও না, আমি দাদা ভক্তও না, আমি কারোরই ভক্ত না। আমার বিশ্বাস মনে হয় যেন আপনাদের ইন্টারভিউ খুব দ্রুত শেষ হবে, এইটুকু বিশ্বাস দিদির প্রতি আছে। তার মানে আমি দিদির ভক্ত না, বা আমি মোদির ভক্তও না, বা আমি কারোর ভক্ত না। ঠিক আছে, আমি আপনাদের ভক্ত বলতে পারেন, কিন্তু আমি দেখলাম, আমি একটা পোস্ট করেছি, সেই পোস্টের নিচে একজন বলেছে মানে এই মানে আমাকে আর কি মোদির দলে ফেলে দিয়েছে, দিয়ে বিভিন্ন কিছু বলছে যে আমাদের পশ্চিমবঙ্গে তো নিয়োগ হয়েছে, 11,000 দিলেও তো দিয়েছে। তা তাকে আমি আমু 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 তার পাল্টা জবাব দিয়েছি, দেখুন আমি কোনো দলের নাই, কিন্তু যুক্তি অযৌক্তিক কথা বললে আমি তাকে ছেড়ে দিই না। সে বলেছে যে দেখলাম কমেন্ট করেছে, কি বাবলি না কি নাম করে কি একজন, সে পোস্ট করেছে যে আমি তো, আমাদের পশ্চিমবঙ্গটাও নিয়োগ হচ্ছে, হ্যাঁ, তোমাদের অন্য অন্য জায়গায় কি হচ্ছে, মানে সেন্ট্রালে কি হচ্ছে? তো আমি বললাম তুমি একটু বিহার থেকে ঘুরে আসো, যে 2 বছর 3 লক্ষ 3.5 লক্ষ নিয়োগ করেছে, আর আমাদের দিদি 15 বছর ধরে নিয়োগ করছে, আর আমাদের সেই কি বলে ইসের মতো ল্যাম্প পোস্টের মতো ঝুলি রেখে দিয়েছে, মানে ইসির পুতুল, কাঠের পুতুল। হম কি বলছো? পর্ষদে বলছে ইন্টারভিউ দিতে প্রবলেম হবে না। হ্যাঁ, আমি তো সেটাই বললাম, আমি আমি সেটাই তো বললাম যে যাদের সার্টিফিকেট বা রেজাল্ট নেই তার মানে এই না যে সে ইন্টারভিউ দিতে পারবে না, তার ভয় নেই। যা যা ডকুমেন্টস আছে অবশ্যই একটা জিডি করে রাখবেন, যারা হারিয়ে গেছে, এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন, অবশ্যই আশা করছি ইন্টারভিউ দিতে পারবেন। তো এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। তো চলুন, টাটা বাই বাই, সকল ভালো থাকবেন, এবং ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার করবেন, এবং আমাদের বিশেষ করে ইউটিউব চ্যানেল যদি থাকেন তাহলে জুড়ে থাকবেন, মিঠুন দা হেল্পলাইন যেটা আছে। আর আবার বলছি, যারা ইন্টারভিউ এর পিডিএফ চাইছেন, অলরেডি আমরা কিছু শিক্ষার্থীকে পিডিএফ দিয়েছি, পিডিএফ তাদের কাছে অলরেডি, আমি জানি না এখানে তারা কেউ আছে কিনা যে যাদের কাছে পিডিএফ পাঠিয়েছি। এর প্রশ্ন একটা কথা, পিডিএফ দাও পিডিএফ দাও, পিডিএফ কিভাবে পাবে?
আমরা যেগুলো পিডিএফ তৈরি করেছি সেটা ম্যাথের উপর, তোমাদের ইংরেজির উপর, তারপর তোমাদের বিভিন্ন বিতর্কিতমূলক, তারপর বিগত বছরে যে সমস্ত, এই যে তারপর তোমাদের ইংলিশ মিডিয়ামে যে কদিন হয়ে গেল সেই সমস্ত পিডিএফ আমার নিজে হাতে রেডি করেছি, লিখেছি বলতে সেদিন তো ক্লাস করলাম, লাইভ ক্লাস করলাম, ওগুলো পেইড ক্লাস হিসেবে বলতে পারো, কিন্তু আমরা ফ্রি করাচ্ছি। এবার ওই পিডিএফ গুলো ফ্রি পেতে হলে কি করতে হবে, তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিও 4-5টা গ্রুপে শেয়ার করতে হবে এবং নিজের ফেসবুক পেজে শেয়ার করে স্ক্রিনশট দিলে পরেই পেয়ে যাবে। আর না হলে পরে বিভিন্ন যে গ্রুপে যেমন 400-500 করে টাকা নিচ্ছে, বাজারে বিক্রি করছে, সেই মানের পিডিএফ সেগুলো নিয়ে নাও, ঠিক আছে? চলো, টাটা, বাই বাই।